হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের ভিডিও এক্সপ্লেনেশন যে আজকের পর্বে আমরা অসাধারণ একটা হলিউড সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটার কাহিনী এত বেশি কমপ্লেক্স এবং এত টুইস্টে ভরপুর। সিনেমা দেখার লাস্টে তুমি বলবে এইটা আমি কি দেখলাম। মানে এই সিনেমা নিয়ে একটা ডায়লগই বলা যায়, সেটা হচ্ছে এই সিনেমার রাইটারের নাম আলামিন, সিনেমার পরিচালকের নাম আলামিন, প্রডিউসারের নাম আলামিন, নায়কের নাম আলামিন, নায়িকার নাম আলামিন, ভিলেনের নাম আলামিন, মানে সবকিছু একজনই। তো তোমার কাছে আমার কথাটা অনেক উইয়ার্ড লাগতে পারে, বাট সিনেমাটা যখন আমরা দেখা শেষ করবো তখন সিরিয়াসলি তুমিও এই একই কথা বলবে যে এটা কি সিনেমা দেখলাম। তো যাই হোক, সিনেমাটা রিলিজ পেয়েছিল 2014 সালে এবং এই সিনেমার মূল চরিত্র রয়েছে জনপ্রিয় অভিনেতা এথান হাউকে, যিনি একজন আমেরিকান অ্যাক্টর এবং রাইটার। তো যাই হোক, এই সিনেমাটার আইএমডিবি রেট কিন্তু খুবই ইমপ্রেসিভ। আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.4। তো বুঝতেই পারছো কাহিনীতে কেমন দম রয়েছে এবং এই সিনেমাটি কিন্তু বেশ কিছু অ্যাওয়ার্ডও জিতেছে। তো বাড়তি কোনো কথা না বলে 2014 সালে রিলিজকৃত মাত্র 54 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি সম্পর্কে চলো আমরা খুবই সংক্ষেপে দেখে আসি। তবে তার আগে একটা বিজ্ঞাপন রয়েছে, বিজ্ঞাপনটা তুমি স্কিপ করতে চাইলে খুব ইজিলি স্কিপ করতে পারো। ডিসক্রিপশনে যাবে, ডোরাশনে ক্লিক করে স্কিপ করবে, রেগুলারলি বলার কিছু নেই। মূল ভিডিওতে তুমি চলে যেতে পারো, আমরা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। তো গাইস, আজকে আমরা একটা 100% রিয়েল সাইট সম্পর্কে জানতে চলেছি, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে পাবে জিনিতে 20টা ফ্রি স্পিন। আর বাংলাদেশে খুবই জনপ্রিয় বিশ্বস্ত ওয়েবসাইট হচ্ছে পেইজিলিয়া, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিখ্যাত অভিনেত্রী সানি লিওনি। আর এখানে তুমি প্রতি রেফারে পাবে 1000 টাকা আনলিমিটেড, ফেসবুক রিভিউ করে পাবে 150 টাকা একদম ফ্রি। আর তাছাড়া তোমার জন্মদিনে পাবে 5000 টাকার জন্মদিন বোনাস। আর এছাড়াও তুমি অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করে 50% কমিশন ইনকামও করতে পারো। আর তাই সকল বোনাস পেতে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে পেইজিলিয়া পিনা বলে রেজিস্ট্রেশন করো এবং অসংখ্য বোনাস নিয়ে তুমি তোমার উপার্জনের যাত্রা শুরু করো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই গল্পটা মূলত হচ্ছে টাইম ট্রাভেলের কাহিনী নিয়ে এবং এই গল্পে এমন একটা জিনিস আমাদের বোঝানো হয়েছে, সেটা হচ্ছে ধরো তুমি একটা পোলাপান মানুষ, তোমার কাছে একটা পিস্তল রয়েছে বা একটা পিস্তলের লাইসেন্স পেয়েছো। তো কি কি সমস্যা হতে পারে? দেখো, মাথা গরম হয়ে যাবে, যে কোনো সময় যে কাউকে ফোন করে ফেলতে পারো, মানে সমস্যাই বেশি হবে। ঠিক সেরকম তোমার কাছে ধরো টাইম মেশিন রয়েছে, তুমি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। তো এই টাইম মেশিন যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে এবং কি কি ঝামেলা পাকাবে, এটাই আমরা এই সিনেমাতে দেখতে পাবো। তবে এটা মোটেও কমেডি সিনেমা নয়, খুবই সিরিয়াস সিনেমা। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বলা হয় এই লোকটির নাম হচ্ছে জন, আমাদের এই সিনেমার মূল চরিত্র। এবং এই সিনেমার টাইমলাইন হচ্ছে 1992 সাল। তো আমাদের দেখানো হয় 1992 সাল থেকে জনকে 1975 সালে পাঠানো হয়। অ্যাকচুয়ালি 1975 সালে একটা ব্লাস্ট হয়েছিল, আর ওই ব্লাস্টে অনেক মানুষ মারা গিয়েছিল, মানে সিরিজ বোমা ব্লাস্ট হয়েছিল। তো প্রথম যে বোমাটা ব্লাস্ট হয়েছিল ওই সময় ওই বোম ব্লাস্টারকে ধরার জন্য জনকে পাঠানো হয় 1975 সালে টাইম মেশিনের মাধ্যমে। আর জনকে ওই লোকটিকে হাতে নাতে ধরতে হবে যাতে পরের যার বোমা সিরিজ বোমাগুলো সেগুলো আর অ্যাটাক না হয়। তো জন টাইম ট্রাভেলের মাধ্যমে 1975 সালে চলে আসে এবং বোম যে জায়গায় রয়েছে সেটা পেয়েও যায়, কারণ ভবিষ্যতে সবাই জানে বোম কোন জায়গায় ফুটেছিল। আর ওকে ওটা ডিফিউজ করতে হবে, সাথে বোম ব্লাস্টারকেও ধরতে হবে। কিন্তু ও যখন সেটা ডিফিউজ করতে যায় তখনই সেখানে আরেকজন লোক চলে আসে এবং সে করে কি জনের উপর বন্দুক তাক করে। তো শুরু হয়েছে ওদের মধ্যে বন্দুক নিয়ে মারামারি। কিন্তু এই লড়াইয়ের মাঝে যেটা হয়, বোমটা তো ডিফিউজ হয় না এবং বোমটা ব্লাস্ট হয়ে যায় এবং এর ফলে জন, যে 1992 সাল থেকে 1975 সালে গিয়েছে, তার মুখ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, পুড়ে যায়। আর তখন তার কাছে আরেকটা লোক আসে এবং আমরা দেখতে পাই ওই লোকটা করে কি জনকে জনের যে টাইম মেশিনটা ছিল যেটার মাধ্যমে এখানে এসেছে সেই টাইম মেশিনটা দেয়। আর ওই টাইম মেশিনের মাধ্যমে জন আবার করে কি 1992 সালে ফেরত চলে আসে, মানে ভবিষ্যতে আবার চলে যায়। তো জনের পুরো চেহারা যেহেতু ভুলে গিয়েছে, এই জন্য জনের চেহারায় প্লাস্টিক সার্জারি করা হয়, মানে পুরো চামড়াটাই নতুন করে লাগানো হয়। আর এর কারণে জনের চেহারা আগের মতো নেই, তার চেহারা পুরোপুরি বদলে গিয়েছে। তো যাই হোক, জন ধীরে ধীরে রিকভার করে এবং এর 1 বছর পরে জনকে তার জীবনের শেষ মিশন দেওয়া হয়। তো এরপর জনকে 1993 সাল থেকে অতীতে 1970 সালে পাঠানো হয়, মানে মোটামুটি 22 বছর আগে। তো ওখানে গিয়ে জন গোয়েন্দাগিরি শুরু করে, একটা বারটেন্ডারের জব শুরু করে। বাট ওই মুহূর্তে জনের কাছে একটা ছেলে আসে আর তাকে দেখে জন তো পুরো শকড হয়ে যায়। ছেলেটার কেউ নয়, সে নিজেই, মানে ওর যৌবনের রূপর বয়স যখন 20-25 ছিল সেই সময়ের রূপ, মানে 1970-এর রূপ। তো যাই হোক, অতীতের যে জন রয়েছে, যুবক যে জন রয়েছে 1970 সালে, সে কিন্তু 1993 সালে বা ভবিষ্যতে জনকে চিনতে পারে না, কারণ হচ্ছে ভবিষ্যতে কি হবে সেটা তো সে জানে না। আর তাছাড়া প্লাস্টিক সার্জারির কারণে চেহারাও পুরো বদলে গিয়েছে। বাট ভবিষ্যতের যে জনটা এসেছে 1993 সাল থেকে, সে কিন্তু 22 বছর আগে 1970 সালের জনকে চিনে ফেলে। তো এই জন্য সে একবারে করে কি ওই ইয়ং জনের সাথে বা অতীতের জনের সাথে কথা বলা শুরু করে। তো ইয়ং জন যখন আমাদের ভবিষ্যতের জনের সাথে, যেটা বুড়ো জন, সে সাথে যখন কথা বলে তখন ও অনেক ইমপ্রেসড হয়ে যায় যে এত সুন্দর করে কথা বলে, মানে ওর খুব আন্তরিক মনে হয়। আর এরপর ইয়ং জন, মানে অতীতের জন করে কি আমাদের ভবিষ্যতের জনকে তার কাহিনী বলা শুরু করে। সে বলে, আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, তবে আমার মধ্যে ছোটবেলা থেকে কেমন যেন মনে হয়েছে একটা অদ্ভুত শক্তি ছিল। আর মজার ব্যাপার হচ্ছে আমি জন্ম নিয়েছিলাম মেয়ে হয়ে, আর ওই সময় আমার নাম ছিল হচ্ছে জিন। আর আমার মধ্যে যেহেতু অনেক বেশি একটা অদ্ভুত শক্তি ছিল, কারণে কেউ আমাকে কখনো দত্তক নেয়নি। তো যাই হোক, আমি মেয়ে হিসেবে জেন রূপে বড় হই। আর তারপর আমি নাসার একটা স্পেস প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য সুযোগ পাই। আর ওই জায়গাতে রবার্টসন নামের একটা ডক্টর ছিল, আর সে আমাকে
মেডিকেল চেক আপ করে এবং জানতে পারে আমার মধ্যে ছেলে এবং মেয়ের দুটোই অর্গান রয়েছে বা হরমোন রয়েছে। বিষয়টা বুঝিয়ে বলি তোমাকে, আমাদের ছেলেদের শরীরে তো তোমার বাচ্চা ধারণ করার ক্ষমতা নেই, মেয়েদের শরীরে বাচ্চা ধারণ করার ক্ষমতা রয়েছে, বাট আমাদের ছেলেদের শরীরে যে অর্গানগুলো রয়েছে তার মাধ্যমে কোনো মেয়েকে প্রেগনেন্ট করা যায়। তো এখানে এই জেনের ভেতরে দুটো অর্গানই ছিল, তবে ওর স্টিক ছিল কিনা এটা এখানে বলা হয়নি। তবে এখানে উল্লেখ্য ডক্টর রবার্টসন কিন্তু এই বিষয়টা গোপন করে ওকে আর বলেনি এবং এই কারণে ওকে স্পেস প্রোগ্রামেও নেওয়া হয়নি। তো তখন আমার কাছে মনে হয় যে আমার জীবনে এগিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আর তারপর একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, তাকে আমি ভালোবেসে ফেলি এবং তারপর আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলি। কিন্তু একদিন সে আমার কাছে এসে বলে যে তাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে, আর তারপর সে চিরতরে চলে যাওয়ার কখনো আসেনি। আর চলে যাওয়ার পরে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট এবং আমি একটা বাচ্চার জন্ম দিই। কিন্তু ডক্টর আমাকে বলে যে আমার ডেলিভারি নাকি অনেক কমপ্লিকেটেড ছিল, কারণ আমার ভিতরে ছেলে এবং মেয়ে দুই ধরনেরই হরমোন ছিল। আর এই কমপ্লিকেশনের কারণে আমার যে মেয়ে হরমোন বা ফিমেল হরমোন ছিল, তবে মেয়ে হরমোন আমার মধ্যে বেশি ছিল, যার জন্য আমি মেয়েদের মধ্যে দেখতে ছিলাম এবং বাচ্চাও হয়েছে। কিন্তু এই প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা প্রসব করার পর আমার ভেতরে যে মেয়ের হরমোন ছিল সেটা পুরোপুরি ডেড হয়ে গিয়েছে। আর আমার ভেতরে এখন শুধুমাত্র পুরুষের হরমোন বা অর্গান রয়েছে এবং শীঘ্রই আমি একটা পুরুষে রূপান্তরিত হয়ে যাবো। তো এই কথা শুনে আমার অনেক খারাপ লাগে, কারণ আমি সারা জীবন একটা মেয়ের মতো কাটিয়েছি। আবার তখনই আমি জানতে পারি হসপিটাল থেকে কেউ আমার বাচ্চা চুরি করে নিয়ে গিয়েছে এবং আমি আর কখনই আমার বাচ্চাকে খুঁজে পাইনি। তো এরপর আমি পুরোপুরি ভেঙে পড়ি, কিন্তু এর সাথে সাথে আমি আস্তে আস্তে ছেলে হতে শুরু করি। তো এই জন্য আমার নাম আমি জেন থেকে জন রাখি। তো এরপর কাহিনী আবার 1970-এ চলে আসে, আই মিন ওই সময়ের বর্তমান সময়, যেখানে অতীতের জন ভবিষ্যতের জনকে গল্প শোনাচ্ছিল। এবং এখানে অতীতের জন বলে আমি জানি তুমি আমার গল্প বিশ্বাস করবে না, কিন্তু আমরা জানি ভবিষ্যতের যে জন এসেছে ওরা দুজন তো একজনই, তো সে তার নিজের কাহিনী কেন বিশ্বাস করবে? তো ভবিষ্যতের জন বলে আমি তোমার কাহিনী বিশ্বাস করেছি, তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে। তবে তোমার লাইফে যে কোনো সাহায্য প্রয়োজন সেটা আমি করবো। আমি খোঁজ করবো যে তোমাকে ভালোবেসে প্রেগনেন্ট করেছে, কেন তোমাকে একা ছেড়ে চলে গেল, সেটা আমি নিজে গিয়ে এখন চেক করবো। তো এরপর সে পারে কি টাইম মেশিনের সাহায্যে ওদেরকে নিয়ে যায় হচ্ছে 1963 সালে, যেখানে ওই ছেলের সাথে জেনের প্রথম দেখা হয়েছিল। তো এখানে 1970 সালের যে জন পুরুষ জন করে কি একটা হেড পরে ওই 1963 সালের আই মিন 7 বছর আগের যখন ও মেয়ে ছিল তার সাথে দেখা করতে আসে। তো যাই হোক, এখানে জেনকে দেখে জন চিনতে পারে 1970 সালে, কিন্তু ওই জেন চিনতে পারে না, কারণ বুঝতেই পারছো জেন তো অতীতে রয়েছে, ও তো আর ভবিষ্যৎ কিছু যায় না, বাট ভবিষ্যৎ থেকে যে এসেছে সে তো অতীত জানতে পারবে। আর তাছাড়া এখন জন তো ছেলে হয়ে গিয়েছে, জেনার কোনো কায়দাও নেই। মানে বিষয়টা লক্ষ্য করো, আগে ছিল মেয়ে, তারপর হয়েছে ছেলে। তো এই জন্য মেয়ে জেন তো আর ছেলে জনকে চিনবে না। আবার ভবিষ্যতের জনের তো প্লাস্টিক সার্জারি করে চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই জন্য মাঝখানে যে ছেলে জন ছিল সে কিন্তু আবার ভবিষ্যতের জনকে চিনবে না। তো যাই হোক, এখানে যেটা হয়, অতীতে গিয়ে যখন ওই ছেলে জন ওই মেয়ে জেনের সাথে মিট করে তখন ওরা দুজনকে দেখে ভালোবেসে ফেলে। আর এই বিষয়টা খুবই স্বাভাবিক, আমরা প্রত্যেকটা মানুষের আত্মকেন্দ্রিক, যে যাই বলুক আমরা নিজেদেরকে পৃথিবীর কারো চেয়ে বেশি ভালোবাসি। আয়নার সামনে যতবার আমরা যাই ততবার আমরা কোনো মানুষকে দেখি। তো তুমি চিন্তা করো, কোনোভাবে প্যারালাল ইউনিভার্সে তোমার একটা মেয়ে ভার্সনের সাথে দেখা হলো, সে যদি দেখতে অনেক সুন্দরী না হয়, তার পাশে যদি অনেক সুন্দরী মেয়েও থাকে, তুমি তোমার ওই ভার্সনকে ছিল। তো এই ঘটনাটা এখানে ঘটে। আর এখানে ইয়ং জন এটাও বুঝতে পারে যে আমি সেই ছেলে যার সাথে জেনের দেখা হয়েছিল এবং তার সাথেই জেনের ফিজিক্যাল রিলেশন হয়েছিল, আর এরপর মা হয়েছিল। আর দূর থেকে 1992 সালের জন এই সবকিছু দেখছিল। তো এরপরও করে কি জনকে এখানে রেখে না ইয়ং জনকে এখানে রেখে টাইম ট্রাভেল মেশিনের মাধ্যমে আবারও 1975 সালে চলে যায় ওই বোমটা ডিফিউজ করার জন্য, যেটা সে আগের বার ডিফিউজ করতে পারেনি, উল্টো চেহারা নষ্ট হয়ে গিয়েছিল। তো সেখানেও যখন পৌঁছাও দেখতে পায় ওখানে কেউ বোম প্লান্ট করছে। তো সে তার পেছনে পেছনে যায়, দুজনের মধ্যে মারামারি শুরু হয়। তো ওখানে যে বোম লাগাচ্ছিল তার নাম ছিল হচ্ছে ফিজার বোম্বার, মানে প্রতীকী নাম আর কি। তো ওদের দুজনে যখন মারামারি হচ্ছিল তখনই 1992 সাল থেকে আসা জন এখানে জ্ঞান হারিয়ে ফেলে, মানে আমাদের ভবিষ্যৎ থেকে যে জন এসেছে। বাট তখন 1992 বা 93 সালে থেকে আসা জন দেখতে পায় তার সামনে একটা লোক পড়ছে এবং তার কাছে একটা টাইম ট্রাভেল মেশিন রয়েছে। তো ও বাড়িতে দ্রুত ওই লোকটা টাইম ট্রাভেল মেশিনটা দিয়ে দেয় এবং তারপর ওই লোকটা করে কি টাইমার সেট করে আবার 1992 সালে ফেরত আসে। আর এইখানে জন পুরো শক্ট হয়ে এটা বুঝতে পেরে যে ও এর আগের বার যখন 1975 সালে এই বোম ডিফিউজ করতে এসেছিল এবং ওর চেহারা পড়ে গিয়েছিল এবং যে লোকটাকে সাহায্য করেছিল টাইম মেশিন দিয়ে, সেটা আর কেউ নয়, সেটা জন নিজেই ছিল। তো এটা জন জানতে পেরে পুরো শকড এবং অবাক হয়ে যায়। আর তারপর পরে কি আবার টাইম ট্রাভেল মেশিনের মাধ্যমে ওই সময়ে যায় যখন জেন একটা মেয়েকে জন্ম দিয়েছে। আর তারপর জন করে ওই মেয়েকে হসপিটাল থেকে চুরি করে 1945 সালে নিয়ে যায় এবং ওই অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে আসে যেখানে ছোটবেলায় জন ছিল। তো জন ওই বাচ্চাকে সেখানে রেখে এসে আবারও যায় হচ্ছে 1963 সালে, যেখানে মেয়ে জেনের কাছে ওই 1970 সালের ছেলে জনকে ছেড়ে এসেছিল এবং ওদের একসাথে কয়েক মাস কেটে গিয়েছে। তো যাই হোক, এরপর 70 সালের জনের সাথে দেখা করে এবং ওকে বলে তোমাকে তো ফিরে যেতে হবে। তো 70 সালের জন বলে আমি আমার জেনকে ছেড়ে দিতে পারবো না, অনেক একা। বাট 92 সালের জন তখন বলে তুমি কি জানো না, বুঝতে পারছো না যে মেয়ে জেন সে তোমারই অতীতের একটা রূপ, তুমি কি এটা বুঝতে পারছো না? তো জন তখন বলে তো কি হয়েছে? আর এখানে জন তার নিজের ব্যাপারটা রিভিল করে, সে বলে তুমি কি জানো আমি তোমার ভবিষ্যতের লোক, আর এই জন্য আমি তোমার সকল কথা বিশ্বাস করেছি, কারণ এগুলো আমার নিজেরই কথা ছিল। তো এই কথা শুনে 1970 সালের জন পুরো অবাক হয়ে যায়, কারণ সে
প্রথমত পাস্টে ছিল একটা মেয়ে এবং এখন সে একটা ছেলে রয়েছে এবং ভবিষ্যতে সে এমন একটা মানুষ হবে যার সাথে তার চেহারাই মিল নেই। তো যাই হোক, এটা বুঝতে পারে ওই 1970 সালে জন করে কি ভবিষ্যতে জনের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর ওইটাই সেই মুহূর্ত ছিল যখন জেনের বয়ফ্রেন্ডটাকে চিরতরে ছেড়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর টাইম ট্রাভেল করে ওরা করে কি পৌঁছে 1985 সালে। আর 1985 সালে কিন্তু আমাদের এই জন ওই টাইম ট্রাভেল কোম্পানিতে চাকরি নিয়েছিল এই এজেন্ট হিসাবে। তো যাই হোক, এখানে আমাদের ভবিষ্যতের জন যেটা করে ওই 1970 সালের জনকে ওই এজেন্ট কোম্পানিতে নিয়ে যায় এবং রিকোয়েস্ট করে ওকে যেন এজেন্ট বানানো হয় টাইম ট্রাভেলে গিয়ে। আর এটাও এই জন্যই করেছে যাতে ওর বদলে এই 1970 সালের জন এই এজেন্টের কাজ করতে পারে এবং ও ভবিষ্যতে গিয়ে আরামের একটা রিটায়ারমেন্টের জীবন নিতে পারে এবং ভবিষ্যতে ওকে যেন টাইম ট্রাভেল না করতে হয় আর কোনো মিশনে না যেতে হয়। তো এর জন্য করে 1970 সালে জনকে ওই টাইম ট্রাভেলের এজেন্ট বানিয়ে দেয় আর নিজে আবারও 1975 সালে সেই সময়ে যায় যেখানে ওই বোম ব্লাস্টে বা ওই সন্ত্রাসের হাতে 10,000 মানুষ মারা গিয়েছিল এবং বারবার ওই 1975 সালেও কিন্তু ব্যর্থ হয়েছিল। তো যাই হোক, 1975 সালেও যাওয়ার পরেও পারে কি ওর যে টাইম ট্রাভেল মেশিনটা রয়েছে সেটাকে ডিকমিশন করার চেষ্টা করে। ডিকমিশন মানে হচ্ছে চিরতরে বন্ধ করে দেওয়া বা বাতিল করে দেওয়া। বিভিন্ন সেনাবাহিনীর যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, তারপর সাবমেরিন রয়েছে বা বিমান রয়েছে, ওগুলোকে যখন বাদ দেওয়া হয় সার্ভিস থেকে তখন ওটাকে বলা হয় ডিকমিশন, এরকম একটা কিছু। তো যাই হোক, যখন ওই টাইম ট্রাভেল মেশিনটা ডিকমিশন করতে আসছিল তখন সেটাতে আবার ইউজ চলে আসে। তার মানে এটা বন্ধ হয়নি এবং সে ইচ্ছে করলে আবারও টাইম ট্রাভেল মেশিনটা ব্যবহার করতে পারবে। তো তখন করে ওর কাছে যতগুলো পেপার ছিল তার মধ্যে একটা পেপারে ও ভবিষ্যৎ থেকে ওর বসের একটা চিরকুট পায় যার নাম ছিল রবার্টসন। তো রবার্টসন ওর জন্য একটা ক্লু রেখেছে যে কিভাবে ওই ফেজার বোম্বার বা সিরিজ বোম্বারের কাছে পৌঁছতে পারে যে 1975 সালে বোম ব্লাস্ট করেছিল, 10,000 মানুষের প্রাণ পেয়ে নিয়েছিল। ওই ক্লুর মাধ্যমে ফিজার বাড়িকে ওই বোম্বারের কাছে পৌঁছেও যায়। কিন্তু ওই ফিজার বোম্বার তাকে মারা গিয়ে তার যখন চেহারা দেখে তখন আমাদের জন পুরো অবাক হয়ে যায়। এটা আর কেউ নয়, এটা জনের রিটায়ারমেন্টের মানে আরো ভবিষ্যতের রূপ যখন ও বুড়ো হয়ে গিয়েছে। এবং ওই বুড়োটা মূলত তার যে তোমার টাইম মেশিন রয়েছে সেই টাইম মেশিন 1975 সালে সে বোম ব্লাস্টিং করছে। তো এটা দেখে ও পুরো শক, বুঝতে পারে না যে কিভাবে ও বোম ব্লাস্ট করতে পারে, এতগুলো মানুষের প্রাণ নিতে পারে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, মানুষ তার অতীত সম্পর্কে জানে, ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু জানে না। তো যেহেতু এই জন হচ্ছে 1993 সালের জন আর এই বুড়ো জন হচ্ছে যে বোম ব্লাস্ট করছে সে হচ্ছে 2011 সালের জন, তো এর জন্য তো ওই ভবিষ্যতের জন সম্পর্কে যায় না, বুড়ো জন সম্পর্কে কিছু যায় না। আর এখন একটা জিনিস দেখতে পাই যে ভবিষ্যতের জন মানসিকভাবে কিন্তু অ্যাবনর্মাল ছিল। আর এটার কারণ হতে পারে সে বারবার টাইম ট্রাভেল করার কারণে তার মস্তিষ্কে যে প্রভাবটা পড়েছে সে কারণে হয়তো সে নর্মাল নেই। তো যাই হোক, এখানে আমাদের বর্তমান জনকে ভবিষ্যতের জন বলে, মানে বুড়ো জন। তোমার মেশিনটা এখনো তো ডিকমিশন হয়নি আর তার রিপোর্ট তুমি কি কখনো তোমার এজেন্সিতে পেয়েছিলে? তো জনের তখন মনে পড়ে না, আমি তো এটা কখনোই করিনি আর এই কারণে তো আমি টাইম মেশিনে ট্রাভেল করতে পারি আর এই ব্যাপারে তো আমার এজেন্সি কিছুই জানে না। তো বুড়োজন তখন বলে, দেখো আমি যেই হই না কেন, আমি যে অবস্থায় থাকি না কেন, আমি তুমি, আর এই কারণে আমাকে তোমার একসেপ্ট করতে হবে। তুমি যেভাবে তোমার পাস্টের ক্যারেক্টার গুলোকে একসেপ্ট করেছো সেভাবে তোমার ফিউচারের ক্যারেক্টারকে, তোমার ফিউচারকে একসেপ্ট করতে হবে। কিন্তু এখানে জন ওই বুড়োজনের কথা শুনে না, তাও তার কাছে বিশ্বাসই হয় না যে সে ভবিষ্যতে গিয়ে একজন কিলার হবে, বোম প্ল্যান করে মানুষ মারবে, 10,000 মানুষকে মারবে। তো এর জন্য সে করে কি তার যে বুড়ো বা ভবিষ্যতের ভাষণ রয়েছে তাকে গুলি করে মেরে দেয়। কিন্তু তারপরে ভবিষ্যৎ তো অবশ্যই বদলাবে না, আমরা জানি। এর কারণটা হচ্ছে এখন আমাদের জনের কাছে টাইম মেশিন আছে এবং সে বারবার টাইম ট্রাভেল করবে, এর কারণে তার মস্তিষ্কে প্রভাব পড়বে এবং সে একটা সাইকোতে পরিণত হবে এবং এই দিনটা আবার আসবে এবং সে 10,000 মানুষকে মেরে ফেলবে আর তারপর তারই একটা জন এসে আবার তাকে মারবে। মানে এই জন ক্যারেক্টারটা টাইম মেশিনের কারণে পুরো একটা লুপের মধ্যে আটকে গিয়েছে যেখানে জন বারবার এক একবার এক এক সালে যাচ্ছে। তো যাই এরপর জন তার টাইম ট্রাভেল মেশিনটা দেখতে থাকে আর এখানে আমরা এই সিনেমার পুরো প্লটটা বুঝতে পারি যেটা একেবারে কনফিউজিং এবং মাথা নষ্ট করে দেয়। তো এই মুভিতে যতগুলো ক্যারেক্টার ছিল তারা সবাই কিন্তু একজনই ছিল। 1992 সালের যে জন, যে আমাদের মেন নায়ক জন মুসাওয়ালা, সে 1975 সালে যায় এবং ওখানে যে ফিজার বম্বারকে বাঁধা দেওয়ার চেষ্টা করে, বোম ডিফিউজ করার চেষ্টা করে, কিন্তু তখন সে যখন পুড়ে যাচ্ছিল ওইটাও জন ছিল এবং যে বোমটা লাগিয়েছে সেও জন ছিল এবং যে টাইম মেশিনটাতে এগিয়ে দিয়েছিল সেটাও জন ছিল। এরপর 1970 সালে যায়, একটা বারটেন্ডার হয় আর সেখানে যে ইয়ং ভার্সনের যুবকের সাথে দেখা হয় সেটা তার ইয়ং ভার্সনের জন ছিল এবং এরপর এই দুজন যায় হচ্ছে আবার 1963 সালে, সেখানে তারা মেয়ে ভার্সন জেডকে দেখে, মানে সেও জন ছিল, জনের মধ্যে রাশি ইউক্রেন যুদ্ধ হয় আর এর ফলে তাদের একটা মেয়ে হয়। আর তারপর আমাদের ভবিষ্যতে 1992 সালের জন করে কি তার 2 বছর পর বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাটাকে চুরি করে যায় হচ্ছে অতীতে গিয়ে ওই বাচ্চাটিকে অনাথ আশ্রমে রেখে আসে এবং ওই বাচ্চাটাই জেন ছিল যে ভবিষ্যতে পুরুষে জন হবে। আর তারপর 1970 সালে জেন জনকে ছেড়ে 1992 সালে জনের সাথে 1985 সালে এজেন্ট হওয়ার জন্য এজেন্ট অফিসে আসে আর তারপর নিজে আবার চলে আসে 1975 সালে। তো এই যে একটা তোমার টাইম লুপ, এই টাইম লুপে জন আটকে পড়েছে এবং এই সিনেমার প্রত্যেকটা চরিত্রই হচ্ছে জন এবং এটা এমন একটা টাইম লুপ সে আটকা পড়েছে এই টাইম মেশিনের কারণে যে কখনোই কোনো দিন ওই টাইম লুপ থেকে বেরোতে পারবে না। এবং সিনেমার লাস্টে আমাদের দেখানো হয় যে জনের কাছে এখনো টাইম ট্রাভেল মেশিন রয়েছে, তার মানে জন লাগাতার টাইম ট্রাভেল করতে থাকে এবং তার এজেন্সির কাছে কোনো ক্লু নেই, তার এজেন্সি কিছুই যায় না এবং এইভাবে এই লুপ
গল্পটা সারা জীবন চলতে থাকবে। তো যাই হোক, আমি জানি এই সিনেমার কাহিনী তোমাদের মাথার উপর দিয়ে গিয়েছে, মাথার উপর দিয়ে না গেলেও সিনেমার কাহিনী বুঝতে পেরেছো, কিন্তু এই সিনেমার কাহিনী যে ভাই লিখেছে সে তো ভাই পুরো মাস্টারপিস। এবং এই ধরনের সিনেমা সাধারণত ক্রিস্টোফার নোলান নামে একটা ডিরেক্টর রয়েছে, সে এরকম সিনেমা তৈরি করে থাকে এবং তার উল্লেখযোগ্য কয়েকটা সিনেমা হচ্ছে ইনসেপশন, ইন্টারস্টেলার, অপেনহাইমার, দ্য ডার্ক নাইট, টেনেট, ডানক্রিক, দ্য ডার্ক নাইট রাইজেস, ব্যাটম্যান বিগিন্স, প্রেস্টিজ, ইনসোমনিয়া, এসব অসাধারণ সিনেমা। এবং আমি রিকোয়েস্ট করবো, আমি যেগুলো সিনেমার নাম বলেছি আমাদের এডিটর যেন সেই সিনেমাগুলোর পোস্টার অন্তত দেখিয়ে দেয়। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থাকবো এবং বলবো অবশ্যই যে এই কাহিনীটা কেমন লেগেছে। ঠিক আছে, হাফেজ, বাবাই।